প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ঈদের পরে। আজকের তোমাদের সাবজেক্ট প্লান্ট ইঞ্জিনিয়ারিং, ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট, যার কোড 67063। তোমাদেরকে যেটা ঈদের আগে দুইটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। এই প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ের আজকে 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসের তৃতীয় অধ্যায়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের সাথে আছি এস.এম. ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। তিন নম্বর অধ্যায়টি হলো প্লান্ট রক্ষণাবেক্ষণ বা প্লান্ট মেনটেন্যান্স। এ অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হলো প্লান্ট রক্ষণাবেক্ষণের মৌলিক নীতি, বিভিন্ন প্রকার প্লান্ট রক্ষণাবেক্ষণের কাজ, বয়লারের রক্ষণাবেক্ষণের কাজ, প্রতিরোধী রক্ষণাবেক্ষণের কাজ। আবারও বলছি, বয়লারের প্রতিরোধী রক্ষণাবেক্ষণের কাজ, রুটিন ওয়ার্ক এবং সময়ভিত্তিক বয়লার পরিদর্শন পদ্ধতি, ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ, লেদ মেশিন, মিলিং মেশিন রক্ষণাবেক্ষণ, ক্রেন, লিফট, পাম্প এবং কম্প্রেসার রক্ষণাবেক্ষণ। এই অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা করা হবে। তো আমরা এখন অধ্যায়ের মূল বিষয়গুলোতে চলে আসি। প্লান্ট রক্ষণাবেক্ষণ কোনো মেশিন, কোনো যন্ত্রাংশ বা কোনো সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার পরও তার ব্যবহার উপযোগিতা, গুণাগুণ, উৎপাদন ক্ষমতা একবারে নতুনের মতো অবিকল অবিরাম রাখার জন্য, চালু রাখার জন্য ওই মেশিন বা যন্ত্রাংশ বা সম্পদের উপর যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাদেরকে আমরা বলছি সামগ্রিকভাবে প্লান্ট রক্ষণাবেক্ষণ বা প্লান্ট মেনটেন্যান্স। যেমন সে একটা লেদ মেশিন ধরো, তোমরা যে লেদ মেশিনটাতে তোমরা কাজ করার শুরুতে তোমরা মেশিনটাকে লুব্রিকেটিং করে নাও। আবার এই চাকের বিভিন্ন জয়েন্টগুলোতে তোমরা লুব্রিকেন্ট দিয়ে এটাকে স্বাভাবিক করে নাও কাজের জন্য। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজ শেষ করে আবার কি করা হয়, এটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে ওই মেশিনের পাশে যে কাজগুলো হয়েছে চিপসগুলো পরিষ্কার করা এবং পরিপূর্ণ লুব্রিকেশনের মাধ্যমে মেশিনের মরিচারোধ করা, এগুলো সামগ্রিক একটা এক্সাম্পল এটার মেনটেন্যান্সের কাজ, একটা লেদ মেশিনের কাজ শেষে। এছাড়াও বিভিন্ন কম্পনের কারণে কিছু কিছু নাট বোল্ট ঢিলা হয়ে যায়, সেগুলো টাইট দেওয়া। আবার কাজ করার সময় খেয়াল করা, মেশিন চালু অবস্থায় মেশিনের গিয়ারগুলো ঘুরন্ত অবস্থায় যাতে ওর গিয়ার চেঞ্জ না করা হয়, থ্রেডের দিক পরিবর্তন করা না হয়, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। এগুলো মেনটেন্যান্সের অন্তর্ভুক্ত, কাজের অন্তর্ভুক্ত সামগ্রিকভাবে। তাহলে আমরা কোনো মেশিন বা যন্ত্রাংশ বা সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার জন্য এটাকে এই পূর্ণাঙ্গ তার এফিসিয়েন্সি সহকারে ব্যবহার করার জন্য যে কার্যক্রম চালনা করা হয় তার উপরে স্বাভাবিক মেনটেন্যান্স, এটাকে আমরা প্লান্ট রক্ষণাবেক্ষণ বলে থাকি। প্লান্ট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে
যে মৌলিক নীতিসমূহ আমরা খেয়াল করি সেগুলো হলো প্ল্যান্টের যাবতীয় যন্ত্রপাতিকে নির্দিষ্ট মাত্রায় কার্যক্ষম রাখা, উৎপাদনের গুণগত মান ও সূচি নিশ্চিত করা, মেশিন ও যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখা, মেশিনের কার্যকালীন আয়ুষ্কাল বজায় রাখা, মেরামত খরচ কমিয়ে কারখানার ওভারহেড খরচ কম রাখা, মেশিন মেরামতের জন্য প্রয়োজনীয় সময় ন্যূনতম করা। প্রথমে যে পয়েন্টটা আমাদের আসছে সেটা হচ্ছে প্ল্যান্টের যাবতীয় যন্ত্রপাতিকে নির্দিষ্ট মাত্রায় কার্যক্ষম রাখা। রক্ষণাবেক্ষণের কাজের মূলনীতি হলো সকল সম্পদের, প্ল্যান্টের সকল সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার উপযোগী করা। তার মধ্যে মেশিন অন্যতম। মেশিনকেই ব্যবহার করে উৎপাদন সামনে দেওয়া হয়, প্রোডাক্টকে সামনে তৈরি রাখা হয় বা একটা প্রোডাক্ট তৈরি করা হয় মেশিন দিয়েই। সুতরাং মেশিনকেই উল্লেখযোগ্য সম্পদ হিসেবে আমরা ধরে নিতে পারি। সুতরাং এই মেশিনের কার্যক্ষমতা যাতে ঠিক থাকে সে ব্যাপারে সর্বাবস্থায় সজাগ দৃষ্টি রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেশিনটাকে সবসময় সচল রাখা, মেশিনের আয়ুষ্কাল ঠিক রাখা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে উৎপাদনের গুণগত মান ও সূচি নিশ্চিত করা। উৎপাদনই প্ল্যান্টের প্রধান উদ্দেশ্য। সুতরাং আগে বলছিলাম যে মেশিন প্রধান উপাদান আর উৎপাদন মেন উদ্দেশ্য। একটা প্ল্যান্টে একটা দ্রব্য উৎপাদন করা হয়, সেই প্ল্যান্টের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। একটা প্ল্যান্ট কার্যকরী থাকে তার প্রোডাকশানের উপরে। সুতরাং প্রোডাকশানই প্ল্যান্টের মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। তাই নির্দিষ্ট সময়ে এবং ভালো মানের উৎপাদন সম্পন্ন করা খুবই জরুরি। যদি উৎপাদনের মান ঠিক না থাকে তাহলে মানুষ তোমার সেই প্রোডাক্টটা কিনবে না। আজকের কলম যেটা তোমরা লিখছো, দেখো এই কলম প্রথমে আমরা বাঁশের কঞ্চি দিয়ে কালিতে দত কলম দিয়ে লিখেছি। এই কলম আস্তে আস্তে এখন প্লাস্টিকের একটি অংশে ভিতরের কালি দিয়ে বল পয়েন্ট দিয়ে আমরা লিখতেছি। সেটা অনেক পরিবর্তনের মাধ্যমে। সুতরাং এখনকার চাহিদা এটা। তো এই চাহিদার বাইরে তুমি যদি কোনো কিছু সাপ্লাই করো সেই জিনিসটা তোমার খুব বেশি কাজে আসবে না। সুতরাং এখানে গুণগত মান ঠিক রাখতে হবে উৎপাদনের, এবং যে সময়ে যে দ্রব্য উৎপাদন করা প্রয়োজন সে সময় ঠিক সেই দ্রব্যটাই তোমাকে দিতে হবে। এরপরে যে বিষয়টি আমরা দেখছি, মেশিন ও যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখা। এখন নির্ধারিত সময় অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে হলে মেশিনকেও তার ক্ষমতা ঠিক রাখতে হবে। তার যে ভিতরের পার্টসগুলো, যেসব পার্টসগুলো মাঝে মাঝে লুব্রিকেশন না করলে ক্ষয় হতে পারে, সেগুলো খেয়াল করে সেখানে মেশিনের ক্ষমতা ঠিক রাখতে হলে সেই জায়গাতে অবশ্যই তোমাকে মেনটেনেন্স করতে হবে কন্টিনিউ। এখন যে মেশিনটাকে আমি নির্দিষ্ট ক্ষমতায় পেতে চাই সেই মেশিনটা আমি কাজ করলাম, রেখে দিলাম, চলে আসলাম, হলো না। ওই মেশিনটাকে কাজ শেষে বা কাজের শুরুতে মেশিন চালু করার পূর্বে তার সকল অংশ সঠিকভাবে আছে কিনা সেটা দেখে নেওয়া। এটা একটা বড় সতর্কতা মেশিন চালু করার জন্য। তো সেক্ষেত্রে এই উৎপাদন ক্ষমতা ঠিক রাখার জন্য প্রয়োজন যে আমার মেশিন আজকে কতটুক, একদিনে কত কেজি ডাল সরবরাহ করছে, একদিনে কত কেজি চিনি সরবরাহ করছে। এই যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চিনি তৈরি হয়, ডালের, আমরা মসুরের ডাল যেটা খাই সেগুলো আসে প্যাকেট হয়ে, তেল যেটা আমরা ব্যবহার করি সেটা আসে। ওখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে। একটা মেশিন প্রথম যখন সাপ্লাই করা হয়, ইনস্টল করা হয়, তখন একটা নির্দিষ্ট মাত্রায় সেটা সাপ্লাই করে। তো এই ক্ষমতা ঠিক রাখার জন্য অবশ্যই তার বিভিন্ন অংশে মাঝে মাঝে মেনটেনেন্স করার প্রয়োজন হয়। নিয়মিতভাবে সেই মেশিনগুলোকে তদারকি করা, পর্যবেক্ষণ করা যে তার সকল ক্ষমতা ঠিক আছে কিনা।
এরপরে মেশিনের কার্যকালীন আয়ুষ্কাল বজায় রাখা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি দুদিন পর পর মেশিন নষ্ট হয়ে যায়, মেশিন বন্ধ হয়ে যায়, তাহলে প্রোডাকশানে হ্যাম্পার হবে, প্রোডাকশান সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবে না। এজন্য নির্দিষ্ট সময়ে তার মেশিন দেওয়ার সময় একটা আয়ুষ্কাল ধরে দেওয়া হয়, যেটা 10 বছর বা 20 বছর পর্যন্ত ভালোভাবে চলবে। এরপরে তাকে মেনটেন্যান্সের মাধ্যমে আবার কিছুদিন চালানো হয়। এভাবে মেশিনের কার্যকালীন যে আয়ুষ্কাল, এটা বজায় রাখার জন্য প্রতিদিন তার কাজ পর্যবেক্ষণ করা, তার প্রত্যেকটা পার্টসকে চালু রাখার জন্য তার প্রত্যেকটা অংশে বিভিন্ন সময় লুব্রিকেশন করা, নাট বোল্ট থাকলে টাইট দেওয়া, বেল্ট হলে বেল্টের টান পরীক্ষা করা, রশি হলে রোপ যদি হয় সেখানেও পরীক্ষা করা, তার ক্ষমতা ঠিক আছে কিনা, টান বেড়ে গেলে সেটাকে টাইট দিয়ে ঠিক করা, ঢিলা হয়ে গেলে সেটাও নির্দিষ্ট মাত্রায় মেনটেন করা। এভাবে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্নের মাধ্যমে মেশিনের কার্যকরী আয়ুষ্কালটাকে বজায় রাখার চেষ্টা করা। এরপরে এসে মেরামত খরচ কমিয়ে কারখানা ওভারহেড খরচ কম রাখার চেষ্টা করা। সঠিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বড় ধরনের যান্ত্রিক গোলযোগ আমরা থেকে বাঁচতে পারি। তো সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাবে মেশিন বা যন্ত্রপাতি বড় কোনো দুর্ঘটনা ঘটলে মেরামত করতে গেলে সেটা সময় বেশি নেয়, খরচ বেশি হয়, উৎপাদন খরচ বেড়ে যায় এবং উৎপাদন কাজেও ব্যাহত হয়। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন ওই সময়টা শ্রমিক, মেশিন সব বসে থাকে, আবার ওই মেশিনটা নিয়ন্ত্রণ করতে হয়, মেশিনটার ওই পার্টসটাকে কিনতে হয় ভেঙে গেলে, যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে। সুতরাং আগে থেকে সচেতন হলে, কাজের শুরুতে সব কিছু মেনটেন করে কাজ শুরু করতে পারলে, রক্ষণাবেক্ষণ সঠিক হলে এই হঠাৎ ভেঙে যাওয়া বা দুর্ঘটনাগুলো এড়িয়ে চলা যায়। সুতরাং এক্ষেত্রে আনুষঙ্গিক খরচটাকে আমরা রিমুভ করতে পারি, ওভারহেড খরচটাও কমে যেতে পারে যদি আমরা এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি। এরপরে মেশিন মেরামতের জন্য প্রয়োজনীয় সময় কম নেওয়া। দেখা যাচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ হলে ছোটো ছোটো সমস্যা হতে পারে, সেটা আমরা সহজে মেরামত করতে পারি। আবার ছোটো ছোটো দুর্ঘটনা ঘটলেও সেটাও সহজে মেরামত করা যায়, কিন্তু বড় দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য আমাদেরকে মাঝে মাঝে মেশিনকে মেরামত করা, দেখা, ইন্টারনাল স্ট্রাকচার দেখা, মেটালগুলো দেখা, তাহলে আমাদের এই ছোটো ছোটো দুর্ঘটনা ঘটলেও আমরা দ্রুত মেরামত করে সেটিকে আবার প্রোডাকশানে ফিরিয়ে আনতে পারি। এরপরে আমরা বিভিন্ন প্রকার প্ল্যান রক্ষণাবেক্ষণের কাজ, যেখানে আমাদের মেন পয়েন্ট হলো পরিকল্পিত রক্ষণাবেক্ষণ করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা, আবার ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ করা এবং মূলধন পরিবর্তন। প্ল্যান রক্ষণাবেক্ষণের জন্য এখানে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ, যেটা যন্ত্রপাতি অনাকাঙ্ক্ষিতভাবে ভেঙে যাওয়া, মেরামতের জন্য দীর্ঘক্ষণ উৎপাদন বন্ধ রাখা থেকে মুক্তির জন্য এ জাতীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এটা সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিভেন্টিভ রক্ষণাবেক্ষণ আর একটা হচ্ছে লং টার্ম রক্ষণাবেক্ষণ। এখানে যন্ত্রপাতি আমরা যে অনাকাঙ্ক্ষিত ভেঙে না যায় সেজন্য যেটা করতে চাই, যন্ত্র চালানোর পূর্বেই, এটা যখন আমরা চালনা করব তার আগেই বা চালনা করার সময় যন্ত্রাংশসমূহের সঠিকভাবে সমন্বয় করা এবং এর ব্যবহার ও নিয়ন্ত্রণপূর্বক চালনা করা। তাহলে এটা পূর্ব প্রস্তুতিমূলক রক্ষণাবেক্ষণ, এটাকে প্রিভেন্টিভ রক্ষণাবেক্ষণ বলছি আমরা। যেমন ধরো আমি মেশিন চালু করা শুরু করছি, আমার জবটা টাল আছে কিনা, আমি যে জবটা বাঁধছি, যেমন লেদ মেশিনে আমরা যখন কাজ করি একটা লম্বা রড হলে এটা সঠিকভাবে না বাঁধতে পারলে টাল খেতে থাকে, জগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। আবার এই মেশিনের সমন্বয় বলতে, নিয়ন্ত্রণ চালনা বলতে বোঝানো হচ্ছে যে এখানে যদি মেশিনটাকে আমি কাজ করা শুরু করি, এখন মেশিন চালানো অবস্থায় আমি প্রথমে বলেছি গিয়ার চেঞ্জ করা যায় না,
মেশিনের মোটর রানিং অবস্থায়, মেশিনের গিয়ারগুলো ঘোরা অবস্থায় এর গিয়ার চেঞ্জ করলে দাঁতগুলো ভেঙে যেতে পারে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অনেক সময় থ্রেড কাটার সময় আমাদের থ্রেডের দিক পরিবর্তন করতে হয়, তার পরিচালনার দিক। অনেক সময় অ্যান্টি ক্লকওয়াইজ বা ডানে বামে ঘোরানোর ক্ষেত্রে, মেশিনের কাটিং টুলটাকে চালানোর ক্ষেত্রে আমাদের একটা ডিরেকশন দেওয়া আছে। ওই ডিরেকশানটাও মেশিন চালু অবস্থায় চেঞ্জ করলে গিয়ার সাথে যখন সংযোগটা ভেঙে যেতে পারে। এই জন্য ওই জায়গাগুলোতে মেশিন চালু অবস্থায় এখানে নিয়ন্ত্রণ করা, নিজেকে সমন্বয় করে কাজ করা, মেশিন কীভাবে চলবে সেটা সঠিকভাবে জেনে কন্ট্রোলে রেখে কাজ করা, এটাকে আমরা প্রস্তুতিমূলক রক্ষণাবেক্ষণ বলি। এবং শুরুতে সকল নাট বোল্ট, কারেন্টের লাইন সব কিছু ঠিক আছে কিনা এই জিনিসগুলো দেখে নেওয়া। লং টার্ম রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা বড় বড় দুর্ঘটনা এড়ানোর জন্য বা দুর্ঘটনা যদি পতিত হয় তাহলে দীর্ঘ সময় চালু রাখার জন্য যন্ত্রাংশ মেরামত বা বদলি করা প্রয়োজন হতে পারে, বা এটাকে পুনরায় সংযোগ করা, আগের যন্ত্রাংশটাকে বাদ দিয়ে নতুন করে আরেকটা যন্ত্রাংশ সংযোগ করা, এটাকে বলছি আমরা লং টার্ম রক্ষণাবেক্ষণ। একবারে দীর্ঘ সময় যাতে এটা চালু থাকে। এটা পুনঃসংযোজন, সংস্থাপন, কমিশনিংয়ের প্রয়োজন হয়। অনেক সময় এরকম দুর্ঘটনা পড়ে গেলে আমাদেরকে পরিবর্তন করতে হয়। এরপরে নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্ল্যান্ট কর্তৃক অনেক রুটিন চেকিং থাকে, একটা তালিকা থাকে যে মেশিনের এই জিনিসগুলো সবসময় আমি পাবো, ডাটাগুলো, এটার চেকিং কন্টিনিউ। যেমন পাওয়ার প্ল্যান্টগুলোতে একটা কন্ট্রোল রুম থাকে, এখানে ডাটা আসতে থাকে। এই ডাটাগুলো যদি কোনো গরমিল হয় সাথে সাথে এটাকে রিকভার করার জন্য এখানে কাজ করা হয়, একটা রিপোর্ট তৈরি করা হয় যেটা ঠিক আছে অথবা ঠিক নাই বা এই সমস্যা হচ্ছে, রিপোর্টটার সাথে সাথে মেনটেন করা হয়। কারণ রুটিন চেকিং পরিদর্শন বলতে এটা কন্টিনিউ করতে হয়, এটা সবসময় করতে হয়। সবসময় ওখানে মেনটেন্যান্সের 2-3 জন ইঞ্জিনিয়ার তারা বিভিন্ন মেশিনের প্লান্টের ওই ডাটা সেন্টারে বসে থাকে এবং সেখানে তারা ডাটাগুলো গ্রহণ করে, কোনো পরিবর্তন হলে, কোনো অসুবিধা হলে সাথে সাথে রিপোর্ট তৈরি করে। এভাবে ওই কারখানাটাকে চালু রাখা হয়। এই নিয়মিত রক্ষণাবেক্ষণ যদি না করা হয়, এটা যদি না থাকে তাহলে মেশিন চালু রাখাই যাবে না। দেখা যাবে যে কোনো ঘরমিল হয়ে গেল চলতে চলতে হঠাৎ, সেক্ষেত্রে আমার যে জিনিসটা পাইতে চাচ্ছি সেটা পাচ্ছি না, মূল প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্টে চলে যাচ্ছে। তো আমাদেরকে নিয়মিত প্রত্যেকটা মেশিনের কন্ট্রোল রাখা খুবই জরুরি। এরপরে আমরা দেখি ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ, যেটা একবারে কোনো মেশিন ভেঙে যাওয়া বা কার্য অনুপযোগী হয়ে যাওয়া কোনো যন্ত্রাংশ, সেটাকে একবারে পরিপূর্ণভাবে বাদ দিয়ে নতুন মেশিন লাগানো, এটাকে আমরা বলছি ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ। কোনো অংশ ভেঙে গেলে সাথে সাথে সেটা চেঞ্জ করা এবং দ্রুত সময়ের মধ্যে প্রোডাকশানে ফিরে আসার চেষ্টা করা। মূলধন পরিবর্তনের ক্ষেত্রেও কোনো মেশিন কার্য অনুপযোগী হয়ে যাওয়া, একবারে অন্য মেশিন তখন স্থাপন করা, কোনো নতুন মেশিন স্থাপন করাটাই হচ্ছে মূলধন পরিবর্তন রক্ষণাবেক্ষণ নামে পরিচিত। তো এই ছিল আমাদের প্ল্যান্ট বিভিন্ন প্রকার রক্ষণাবেক্ষণ কাজ যেগুলো। এরপরে আমরা আসি যে বয়লার, একটি গুরুত্বপূর্ণ অংশ। এটাতে বয়লারের প্রতিরোধী রক্ষণাবেক্ষণের কাজ, বয়লারকে সঠিকভাবে কার্যপ্রয়োগে রাখার জন্য যেসব কাজগুলো আমাদেরকে করতে হয়, বয়লার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার করা হয়। এটা অ্যাক্সিডেন্ট হলে এটা নিয়ন্ত্রণ করা একবারে 24 ঘন্টা চোখে রাখা খুবই জরুরি। যতক্ষণ চালু থাকবে সবসময়, চালু করার আগে পরে এবং চালু অবস্থায় অনেকগুলো রক্ষণাবেক্ষণ কাজ করতে হয়। এই কাজগুলো খুবই জরুরি। এটা অ্যাক্সিডেন্ট হলে কত মানুষ, আমরা বেশ কিছু আগে দেখেছি যে আমাদের একটি গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ হওয়ার কারণে অ্যাক্সিডেন্টের দুর্ভাগ্য আর কি। তো এই জিনিসটা ইঞ্জিনিয়ারদের দেখা খুবই জরুরি। ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন এই একটি বয়লারের দায়িত্ব থাকবে, একটা প্লান্টের দায়িত্ব থাকবে, তখন এই জিনিসগুলো তোমাকে সবসময় খেয়াল করতে হবে। তো প্রতিরোধী রক্ষণাবেক্ষণের মধ্যে আমরা যে জিনিসগুলো খেয়াল করি দেখি, সেটা হচ্ছে দহন যন্ত্রপাতি এমনভাবে সমন্বয় করতে হবে
যেন চুল্লির তাপমাত্রা নির্ধারিত তাপমাত্রার চেয়ে বেশি না হয়। বাতাস ও জ্বালানির সঠিক মিশ্রণ নিশ্চিত করার জন্য নির্ধারিত পরিমাণ বাতাস সরবরাহ করতে হবে। চুল্লির তাপমাত্রা বেশি হওয়া যাবে না, আবার নির্ধারিত তাপমাত্রায় থাকতে হবে, সবসময় খেয়াল করতে হবে। আবার সাথে সাথে বাতাস যে পরিমাণ জ্বালানির সাথে মিশ্রণ হবে, বাতাসের পরিমাণটাও বেশি হবে, তাহলে জ্বালানির সাথে অতিরিক্ত বাতাস পাইলে সেটা অ্যাক্সিডেন্টের কারণ হবে। এই জিনিসগুলো সবসময় দেখতে হবে। পানির মাত্রা যেন বয়লারের সর্বনিম্ন নির্ধারিত মাত্রার নিচে না নেমে, সে অনুযায়ী ফিড ওয়াটার সরবরাহ নিশ্চিত করতে হবে। এরপরে ধীরে ধীরে এবং সমহারে বয়লারের তাপমাত্রা পরিবর্তন করতে হবে, কারণ দ্রুত অসম তাপমাত্রা পরিবর্তন বয়লারের যন্ত্রাংশের ক্ষতি করে, এর ইন্টারনাল স্ট্রাকচারকে নষ্ট করে দেয়। ভিতরের দেয়ালগুলো দ্রুত তাপমাত্রা পরিবর্তনের কারণে তার মেটালিক গুণ হারিয়ে ফেলে। এছাড়া বয়লারের ফিড ওয়াটার বিশুদ্ধ করতে হবে, পানি যেটা দিতে হবে এটা বিশুদ্ধ দিতে হবে, যেন বয়লার টিউবে ক্ষয়, স্কেল এই তৈরি না হয়, এবং স্কেল পড়লে তাপ সঞ্চালন বিঘ্নিত হয়, আর এসব ক্ষেত্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই জায়গাগুলোতে আমাদেরকে কোনো কনসিডার করা যাবে না, সবসময় এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশুদ্ধ পানি দিতে হবে, কোনোভাবে আয়রন বা অন্য কোনো কেমিক্যাল, পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে, এই জিনিসগুলো রিমুভ করে একবারে পিওর ওয়াটার দিতে হবে। টিউবের মধ্যে জমাকৃত ছাই, এরপরে ঝুলকালি যখন ধোয়া বের হয় এগুলোর সাথে আসতে পারে, এগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, কন্টিনিউ পরিষ্কার করতে হবে। পাম্প, স্ট্রোকার, পালভারাইজার, ফ্যান এসব বিয়ারিং সমূহ লুব্রিকেশন করা, এই জিনিসগুলো সবসময় যাতে পিচ্ছিল থাকে, গ্রিজ ব্যবহার করা, কোনোভাবে যাতে এটা পরস্পরের ঘর্ষণে ক্ষয় না হয়, যন্ত্রাংশতে অ্যাক্সিডেন্ট না ঘটে, দুর্ঘটনা না ঘটে। পাইপিং সিস্টেম, বিভিন্ন জোড়া ভাল্ব যেন লিক না করে সেটা নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া প্রতি বছর কমপক্ষে একবার করে বয়লারের আভ্যন্তরীণ ক্ষয়, ফাটল, লিক এবং অন্যান্য জিনিসগুলো নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। এখন আমরা দেখি বয়লারের কাজকে আমরা 3টে স্তরে ভাগ করেছি। একটা হচ্ছে এই যে প্রতিরোধী রক্ষণাবেক্ষণ, বয়লার বন্ধ অবস্থায় একটা রক্ষণাবেক্ষণ, এবং বয়লার চালু করার সময় একটা রক্ষণাবেক্ষণ আসবে, আর বয়লার চালু অবস্থায় রক্ষণাবেক্ষণ আসবে। তো বয়লার বন্ধ অবস্থায় যে রক্ষণাবেক্ষণগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে বয়লারের স্কেলিং, যেটা উত্তপ্ত সোডা ওয়াটার এবং অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ায় উঠে ফেলা, অন্যান্য যন্ত্রাংশের অন্তদেশ এবং বহির্দেশ থেকে ময়লা পরিষ্কার করা। তারপরে বয়লারের মাউন্টিংস, এটা বয়লার বন্ধ অবস্থা আমাদের কী করে দেখতে হবে। বয়লার মাউন্টিংস, অ্যাক্সেসরিজ, অক্সিলারি দহন যন্ত্রপাতি এবং এর কার্যকারিতা পর্যবেক্ষণ করা। এছাড়া বয়লারের প্লান্টে কী কী দোষ ত্রুটি ছিল তা রেজিস্ট্রার থেকে জানা এবং প্রতিকারের ব্যবস্থা করা। এরপরে বয়লারে চালু করার সময় যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে বয়লারের রক্ষিত পানির কেমন, প্রকৃতি কেমন এটা পর্যবেক্ষণ করা, জ্বালানির প্রকৃতি এবং পরিমাণ ও দহন যন্ত্রের অবস্থা পর্যবেক্ষণ করা, সকল ভাল্ব কার্যকরী অবস্থায় রাখা, এছাড়া কোনো লিকেজ আছে কিনা, এই যে বাষ্প, পানি এবং বাতাস যে পাইপের মধ্য দিয়ে যায় এই পাইপগুলো কোনো লিকেজ আছে কিনা তা সঠিকভাবে পর্যবেক্ষণ করা, যদি কোনো থাকে তাহলে নিরাময় করার সাথে সাথে। এরপরে আছে আমাদের বয়লার চালু অবস্থায় যে রক্ষণাবেক্ষণগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রেসার গেজে বাষ্প চাপের মাত্রা পর্যবেক্ষণ করতে হবে, বয়লারের পানির তাপমাত্রা বা পানির মাত্রা নির্ণয় মেশিন পর্যবেক্ষণ করতে হবে, বয়লারের নির্দিষ্ট লেয়ারের নিচে আসা যাবে না পানি, এবং উপরে রাখা যাবে, নির্দিষ্ট মাত্রায় পানি দিতে হবে। জ্বালানির দহন ক্রিয়ার প্রকৃতি পর্যবেক্ষণ ও সমন্বয় রাখা, এই জিনিসগুলো আমাদের বয়লার চালু অবস্থা খেয়াল করতে হবে। এরপরে বয়লারের রুটিন ওয়ার্ক এবং সময়ভিত্তিক বয়লার পরিদর্শন পদ্ধতি,
রুটিন ওয়ার্ক এবং সময়ভিত্তিক বয়লার পরিদর্শন পদ্ধতি, যেটা আমরা দেখি যে বয়লার চালু অবস্থায় বয়লার চালক এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর প্রতিদিন বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা এবং ওই বয়লারের প্রদত্ত ম্যানুয়ালের সাথে আমাদেরকে মিলিয়ে নেওয়া যে 5%-এর অধিক যদি গড়মিল হয় তাহলে এটা গড়মিলের যে কারণ সেটা পর্যালোচনা করতে হবে এবং তা কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও প্লান্ট চালু অবস্থায় বয়লার সহ আনুষঙ্গিক যন্ত্রাংশের সঠিক কার্যকারিতা পর্যবেক্ষণ করতে হবে। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা রেগুলার যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে এই ম্যানুয়ালের তথ্য মোতাবেক 24 ঘন্টার ব্যবধানে বয়লারের দক্ষতা খেয়াল করতে হবে। প্রতি ঘন্টায় বাষ্প উৎপাদনের পরিমাণ, বাষ্পের চাপ, সুপারহিট তাপমাত্রা, পূর্ণ লোডে বাষ্পের তাপমাত্রা, পানির মাত্রা, এটা লিখে রাখতে হবে। এখানে দেখা যায় আগুনের ফায়ার টিউব নল বিশিষ্ট বয়লারে বাষ্পচাপ থাকা প্রয়োজন 17.6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটি প্রতি ঘন্টায় বাষ্প উৎপাদন করতে পারে 9072 কেজি। এ পরিমাণ প্রকৃতপক্ষে আছে কিনা এটা খেয়াল করতে হবে। এরপরে একটি পানির ওয়াটার টিউব নল বিশিষ্ট বয়লারে 17.6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বাষ্পের চাপে প্রতি ঘন্টায় 22,600 কেজি বাষ্প উৎপাদন করতে পারে। এটাও মিলেও দেখতে হবে যাতে এখানে কম না হয়। এবং বয়লারের ফার্নেস বা চুল্লিতে দহনের প্রকৃতি পর্যবেক্ষণ করতে হবে। বাষ্প ইঞ্জিন বা ওয়াটার টারবাইনের বাষ্পের প্রয়োগ ঠিকমতো আছে কিনা বা বাষ্প টারবাইনের বাষ্প প্রয়োগ ঠিকমতো আছে কিনা এটা আমাদেরকে নিয়মিত দেখতে হবে। এছাড়া আমরা যে মাসে যে জিনিসগুলো প্রতি মাসে দেখতে হবে সেটা ফিড পাম্প, ফিড ওয়াটার রেগুলেটর, সেফটি ভালভ সঠিকভাবে সঠিক সময়ে কাজ হচ্ছে কিনা তা পরীক্ষা করা, ফ্লু গ্যাসের তাপমাত্রা পরিমাপ করা এবং ম্যানুয়ালের সাথে তুলনা করা, কম্পেয়ার করে দেখা যে ঠিক আছে কিনা এটা। রোটর ঘোরার সময় অতিরিক্ত শব্দ ও কম্পন হয় কিনা তা পর্যবেক্ষণ করা, কন্ডেনসেট পাম্প ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করা, ব্লিড লাইনের ভালভ ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করা, বাষ্প টারবাইনের ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করা এবং গভর্নরের কাজ দেখা, পানি বিশুদ্ধকরণ প্লান্টের কার্যকারিতা পরীক্ষা করা। এছাড়া বাৎসরিক যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে সেটা হলো বয়লারের আভ্যন্তরীণ ক্ষয়, ফাটল, লিক পরীক্ষা করা, পাম্প, স্টোকার, পালভারাইজার পর্যবেক্ষণের প্রয়োজনীয় মেরামত করা, পাইপের বিভিন্ন জোড়া পরীক্ষা করা, দুর্বল অংশ হলে পরিবর্তন করা, বয়লারের টিউবে স্কেল পরিবর্তন করা ও প্রয়োজনীয় পরিষ্কার করা, পানি পরিশোধন যন্ত্রপাতি কার্যোপযোগী করা, জ্বালানি দহনের যন্ত্রাংশ পরীক্ষা করা ও প্রয়োজনে মেরামত করা, স্টিম পাইপে ইনসুলেশন পরীক্ষা করা ও প্রয়োজনে নতুন ইনসুলেশন লাগানো। তো আসলে আমাদের আরও অনেক টপিকস আছে এই অধ্যায়ে, আমরা নেক্সট দিনে বাকি অংশগুলো দেখব। আজকে আমরা এই পর্যন্তই। তোমাদের এই অধ্যায়ে আমরা বয়লারের সময়ভিত্তিক পরিদর্শনে বাৎসরিক পরিদর্শন পদ্ধতি পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ সহ আমরা পরের অধ্যায়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা যে কাজগুলো দেখবে সেটা হলো বয়লারের রুটিন রক্ষণাবেক্ষণ ব্যাখ্যা করো, ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বলতে কী বোঝায় এবং রক্ষণাবেক্ষণের মৌলিক নীতি, এই তিনটা কাজ দেখবে। আর এই ভিডিওটা পুনরায় দেখতে হলে skills.gov.bd এবং www.facebook.com/skills.gov.bd তে তোমরা এটাকে দেখবে, তাহলে পরবর্তীতে দেখতে পারবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের পড়ালেখা ভালো হোক এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।